নমস্কার, গান গপ্প ক্যাফে চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ গান গপ্প ক্যাফে চ্যানেলের বিশেষ নিবেদন সিদ্ধার্থ শঙ্কর রায়ের রচিত অনিশ্চিত আবেদন। সিদ্ধার্থ শঙ্কর রায় জন্ম 26শে নভেম্বর 1990, জন্মস্থান জলপাইগুড়ি জেলার দমোহনীতে। তিনি বেশ কিছুদিন শিক্ষকতার সঙ্গে যুক্ত ছিলেন। সাহিত্য চর্চা ও ভ্রমণে তার নেশা। তার লেখাগুলির মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকাশিত লেখা অনিশ্চিত আবেদন। ছোট গল্প অনিশ্চিত আবেদন, কলমে সিদ্ধার্থ শঙ্কর রায়। শ্রাবণের এক অঝোর ধারায় শুরু হয়েছিল তাদের পথ চলা। সুধাংশু তখন প্রেসিডেন্সি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগে প্রথম বর্ষের ছাত্র। বন্ধু হিসাবে ইন্দ্রাণীও ছিল তার অত্যন্ত প্রিয় এবং কাছে। এক কথায় তাদের একে অপরের পরিপূরক ভাবলেও কিঞ্চিত ভুল হয় না। কিন্তু ইন্দ্রাণীকে মন খুলে সুধাংশু এতদিন জানাতে পারছিল না যে সে আসলে কি চায়। খুব তাড়াতাড়ি সুযোগ এসেও গেল। একদিন অনার্সের ক্লাস শেষ হলে ভদ্র, সুশীলা এবং শান্ত স্বভাবের সেই অষ্টাদশীকে সুধাংশু কলেজের ব্যালকনিতে ডেকে চোখ বন্ধ করে ফিল্মি কায়দায় থেকে সম্পূর্ণ বিরত থাকে। এক অতি আধুনিক এবং রোম্যান্টিক ধারায় প্রেমে প্রস্তাব দিল ইন্দ্রাণীকে। ইন্দ্রাণী ছিল অত্যন্ত লাজুক এবং চাপা স্বভাবের। তাই সে সেদিনের পর থেকে টানা এক সপ্তাহ আর কলেজে আসেনি, এই ভেবে যে সুধাংশুকে সে কি বলবে। ইন্দ্রাণী আগাগোড়াই একটু রক্ষণশীল স্বভাবের মেয়ে। সুধাংশু প্রতিদিন কলেজের বাইরে ইন্দ্রাণীর পথ চেয়ে বসে থাকত। শেষ পর্যন্ত তার প্রস্তাবে ইন্দ্রাণী সম্মতি দিতে বাধ্যই হয়। তবে এর জন্য সুধাংশুকে কিছু শর্ত মানতে হয়েছিল। এরপর প্রায় অনেক বসন্ত কেটে গেলেও তারা কেউ কাউকে বোঝবার চেষ্টা করল না। শুধু মান, অভিমান এবং দুজনের যুক্তিহীন অভিযোগে অনেক বছর অতিক্রম করে গেল। তারা তখনও বুঝতে পারেনি ভালোবাসা আসলে কি। এই দ্বিধাবহুল নাটকীয়তাই তাদেরকে ঠেলে দিয়েছিল এক চরম অসন্তোষের চক্রব্যূহে। অথচ দুজনের ইমোশনাল ওভার কনফিডেন্স তাদের অনিশ্চিত প্রেমের সূত্রপাত ঘটিয়েছিল প্রথমে। এই প্রেমের সাক্ষী ছিল দুজনের দুটো মুঠো ফোন আর অবসরে লেখা কিছু প্রেমের চিঠি। অনেকটা পথ তারা হাতে হাত ধরে হেঁটে যাচ্ছে ফুটপাত দিয়ে। পরিবারের বাঁধন ভুলে মুক্ত বিহঙ্গের মতো তারা ঘুরে বেরিয়েছে শহরে প্রান্তরে। বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে তারা দুজনেই নিজেদেরকে স্বমহিমায় প্রতিষ্ঠিত করার চেষ্টা করেছিল। কিন্তু ভাগ্য এবং কর্মদক্ষতায় ইন্দ্রাণী পেল শিক্ষিকা স্বীকৃতি এবং সুধাংশু পেল অস্বীকৃতি। ও একা থাকার নির্ভেজাল সময়ের পর ইন্দ্রাণী কলকাতা শহরের একটি নামী কলেজে ভূগোলের অধ্যাপিকা হিসেবে নিযুক্ত হল। সুধাংশু তার প্রেমিকার এই সাফল্যে খুব আনন্দিত। সে ঠিক করল ইন্দ্রাণীর সম্মতি নিয়ে পুজোর ছুটির পর কলকাতায় তাকে ছেড়ে আসতে নিজ সঙ্গে যাবে। সময়টা ছিল খুব সম্ভবত ডিসেম্বর মাস। কুয়াশা ভরা সকালে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন ধরে দুজনেই কলকাতার উদ্দেশ্যে রওনা হলো। ইন্দ্রাণীর মন খুব খারাপ। বাবা মাকে ছেড়ে আসতে যে বড্ড কষ্ট হয়েছে তার। সুধাংশুর কাঁধে মাথা রেখে মুখ গম্ভীর করে বসে আছে সে। ট্রেন চলতে আরম্ভ করলো। খুব ভোরে ঘুম থেকে ওঠার কারণে ইন্দ্রাণীর যে বেশ ঘুম পেয়েছে তা সুধাংশু বুঝতে পারল। কিষানগঞ্জ পৌঁছাতেই ট্রেনে অনেক লোকের ভিড়ে ইন্দ্রাণীর ঘুম লেগে যায়। চোখ মুখে জল দিয়ে এসে খাবারের ব্যাগ থেকে টিফিন ক্যারিয়ারটা বের করে সে সুধাংশুকে দিয়ে বলল, এখানে রুটি মাংস আছে, মা চিকেন কষা রেডি টিফিনে পাঠিয়েছে, তুমিও খাও আমাকেও দাও। দুজনেই খেতে খেতে একে অপরের দিকে দৃষ্টিপাত করেছিল, ঠিক যেন কোনো উপন্যাসের চরম সংকটময় মুহূর্তের আলতো খাতিয়ান উপলব্ধি করার ভঙ্গি। জানলার পাশে ইন্দ্রাণী বসে দেখতে পেল আব্বা। তার মনে
মনে পড়ে গেল ছোটবেলার কিছু অমিলন স্মৃতি। রোজ স্কুল থেকে এসে বাড়ির সামনে এক আমবাগানে ছোট ভাইয়ের সঙ্গে ব্যাডমিন্টন খেলা। ও কি শান্তি! সেই গল্প করতে করতে ট্রেন মালদায় পৌঁছে গেল। বেশ কিছুক্ষণের জন্য ট্রেন থেমে থাকলো মালদা স্টেশনে। এই সুযোগে সুধাংশু ও জনতাহার থেকে তাদের দুজনের জন্য দুটো বিরিয়ানি নিয়ে উপস্থিত হলো। ইন্দ্রাণী বাইরের খাবার খেতে খুব একটা অভ্যস্ত নয়, তবুও সুধাংশুর আবদারে সে জনতাহারের খানিকটা অযত্ন সহকারে রাধা বিরিয়ানি খেতেও আপত্তি বোধ করল না। দুপুরের খাবারের শেষে সুধাংশু নিজের পকেটে থাকা টুথপিক দিয়ে দাঁত খোঁচাতে খোঁচাতে, বড্ড পেয়ারা মাখা খেতে ইচ্ছা করছে, এনে দিতে পারবে সিধু? আগে হ্যাঁ। সুধাংশু এই নামেই তার প্রেমিকার কাছে সমাদৃত। তার কথা শোনা মাত্রই সে একটু দেরি না করে ট্রেনের ভেতরে বিক্রি হতে থাকা পেয়ারাওয়ালার কাছ থেকে নিজে নিয়ে গিয়ে 20 টাকার পেয়ারা মাখা নিয়ে উপস্থিত হলো ইন্দ্রাণীর সামনে। কিন্তু একটি কাঠি দিয়ে দুজনের তো খাওয়া মুশকিল। তবুও ইন্দ্রাণী লোক ভর্তি ট্রেনে নিজের এঁটো কাঠি দিয়েই 2-3 বার পেয়ারা মাখা খাইয়ে দিল তার প্রেমিককে। বাইরে থেকে কিছুটা অস্বস্তি বোধ করলেও মনে মনে খুব খুশি হয়েছিল সুধাংশু। আফটার অল নিজের অধ্যাপিকা প্রেমিকার হাতে খাবার খাচ্ছে বলে কথা, একটু আদর পেয়েছিল সে। কি কম আনন্দের! তবে আরো একবার পকেটে হাত দিয়ে সুধাংশু বুঝতে পারল এখনো একটি টুথপিক অবশিষ্ট আছে তার কাছে। এবার সেই কাঠি দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে পেয়ারা মাখা খাচ্ছে নিজের হাতে। ইন্দ্রাণী তার এই কাণ্ড দেখে রাগে এবং অভিমানে ওই ট্রেন ভর্তি লোকের সামনেই কয়েকটি বাঁকা কথা শুনিয়ে দিল সুধাংশুকে, যেগুলো আবার সেও অত সহজে মেনে নিতে পারেনি। অতএব দুজনেই খানিকক্ষণের জন্য আলাদা আলাদা কামরায় বসে নিজেদের মনে আকাশের দিকে তাকিয়ে থাকে। ট্রেন বর্ধমানে পৌঁছাতেই সুধাংশুর ফোনের চার্জও ফুরিয়ে এলো। এতক্ষণে ইন্দ্রাণীর সুধাংশু অনুপস্থিতিতেও যথেষ্ট গুরুত্ব সহকারে অনুধাবন করে তাকে ডাকতে লাগলো অশ্রুজল চোখে। তখন ইন্দ্রাণী তার লাজুক দায়বদ্ধতা ছেড়ে কেবল ব্যস্ত সুধাংশুকে খুঁজতে খুঁজতে সেও আড়াল থেকে সবকিছু বুঝতে পারে। আমার না তোর সাথে আসাই উচিত হয়নি। একটু কি হলো না হলো অমনি পাশের কম্পার্টমেন্টে গিয়ে অন্যদের সাথে গল্প শুরু করে দিলি। এই জন্য আমি তোর সাথে আসতে চাই না, জানিস তো। প্রেমিকার অভিমান দূর করার জন্য তক্ষুনি সুধাংশু এসে তাকে সান্ত্বনার স্বরে বলল, আগে ম্যাডাম, আমি পাশের কামরায় এক ভদ্রলোকের সাথে গল্প করছিলাম। চিন্তা করার কিছু নেই, আমি আপনাকে ফেলে কোথাও যাচ্ছি না। আর যাই হোক, আপনার কলেজে দেখতে এসেছি, এই সৌভাগ্য কি হাতছাড়া করতে পারি? কিছুটা স্টেশন নিয়েই ইন্দ্রাণী জবাব দিল, যাক এই রক্ষে। ডানকুনি পৌঁছানোর পর লোকাল ট্রেনের ঘন ঘন ক্রসিং দেখে সুধাংশুর বুকটা কেমন যেন ফাঁকা হয়ে গেল। এই ভেবে যে ইন্দ্রাণীকে একা রেখে ফিরে আসতে হবে, কারণ একদিন পরেই তার একটি চাকরির ইন্টারভিউ। ইন্দ্রাণীর চোখে মুখে তেমন কোনো প্রতিক্রিয়া না দেখে সুধাংশু ভারাক্রান্ত হলো। কিন্তু কিছু করার নেই, ইন্দ্রাণী ভীষণ জেদি। ট্রেন দক্ষিণেশ্বর ঢুকছে, এবার তাদের নামার পালা। পর মুহূর্তে একটি ট্যাক্সি ধরে ইন্দ্রাণী ও সুধাংশু চলল কলেজ কোয়ার্টারের সামনে। গন্তব্যে পৌঁছে এবার সুধাংশুকে তার বিদায় জানানোর পালা। ইন্দ্রাণী বেশ কয়েকবার অনুরোধ করেছিল তাকে একদিন থেকে যেতে, কিন্তু উপায় নেই। ইন্টারভিউ আছে যে, জীবনে রোজগার করার এক সুবর্ণ সুযোগ। বিরহ যন্ত্রণা বুকে আগলে রেখেই সুধাংশু শিয়ালদার দিকে রওনা দেয়। পকেটে মাত্র 150 টাকা। কিভাবে বাড়ি ফিরবে বুঝতে না পেরে কিছুক্ষণ চুপ করে সুধাংশু চিন্তা করল সে আবার ফিরে যাবে তার ম্যাডামের কাছে। কিন্তু কিছুক্ষণ পরেই সে তার ওই ভাবনা মন থেকে পুরোপুরি মুছে ফেলে সে রাগ অভিমান বুকে নিয়ে সিদ্ধান্ত নিল যে টাকার জন্য তার কাছে ফিরে যাব না, তা আর হতে পারে না। প্রেসিডেন্সিতে পড়াকালীন বহুবার বিনা টিকিটে বাড়ি এসেছি, এবারও তাই করব। স্টেশনে এসে বোলপুর পর্যন্ত টিকিট কেটে পদাতিক ট্রেন ধরে বাড়ি ফেরার পর দুজনের মনের মধ্যে প্রেম, রাগ, অভিমান সব মিলিয়ে দিনের পর দিন, মাসের পর মাস এবং বছরের পর বছর অতিক্রান্ত হয়ে গেছে। সময়ের সাথে মানসিকতারও পরিবর্তন হয়েছে। সুধাংশু অবসাদে এখন পুরোপুরি গৃহবন্দী।
এর মধ্যে একের পর এক ধ্বংসাত্মক মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, সমগ্র জনজীবন বিপর্যস্ত। সুধাংশুর মধ্যে সে প্রতিভা, যে সম্ভাবনা ছিল, ধীরে ধীরে তাও ক্ষয়ের সম্মুখীন। সেদিনে সে ইন্টারভিউয়ে সুধাংশু কোয়ালিফাই করেনি। সমকালীন হতাশাজনক পরিস্থিতির চাপে একবার সুইসাইড অ্যাটেম্পও করতে চেয়েছিল সে, কিন্তু তা করেনি সুধাংশু। বর্তমানে তাদের প্রেমের মোহমায়া বাঁধন কিঞ্চিত শীতল হয়েছে। সুধাংশু আজ নিজেই নিজেকে চিনতে অক্ষম। সে হারিয়ে ফেলেছে তার মনের চোখ। একজন বদ্ধা নারীকে প্রতিনিয়মিত মা হতে না পারার যে দুঃখ এবং অপমান সমাজের কাছ থেকে সইতে হয়, সুধাংশুরও আজ সেই অবস্থা। কোনো চাকরি জোটাতে না পারায় শিক্ষিত সমাজ ও প্রিয়জনের অবহেলা, অপমানে তাকে কোথাও এখন আর দেখা যায় না। খুব সাধারণ একটা বিস্ময় মনে থেকেই যায়, এবং সেই বিস্ময় সমাপ্তির আঙ্গিককে পাঠককে প্রশ্ন করে, তবে কি সুধাংশু ভালো আছে? নমস্কার, এতক্ষণ আপনারা শুনছিলেন সিদ্ধার্থ শঙ্কর রায়ের রচিত অনিশ্চিত আবেদন। এই গল্পের প্রধান চরিত্রগুলি হল ইন্দ্রাণী এবং সুধাংশু। সুধাংশুর চরিত্রে অরিত্রাভ রয় এবং ইন্দ্রাণীর চরিত্রে স্বস্তিকা দাস। এখনকার মতো গান গপ্প ক্যাফের সময় শেষ। পরের সপ্তাহে আমরা হাজির হব নতুন কিছু গল্প নিয়ে, আর চেষ্টা করব মাঝে মাঝেই গানের কিছু অংশ আপনাদের সাথে ভাগ করে নেবার। ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন, and till then like, subscribe our channel গান গপ্প ক্যাফে।